নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরো একবার স্বাগত। আজ 6 এপ্রিল শনিবার, এমন একটা দিন আর এমন একটা জেলা নিয়ে মূলত কথাবার্তা বলবো, এই দিল্লি চলো 2024 নিয়ে, যেটা আমরা এই কলকাতা স্টুডিওতে বসে কথা বললো প্রায় 400 কিলোমিটার দূরের একটা জেলা, একটা প্রান্তিক জেলা। সেই জেলা নিয়েই মূলত কিন্তু আলোচনা করব। আর সেই আলোচনার প্রেক্ষাপটে যাকে আমরা আজকে পেয়েছি তার কিন্তু বিভিন্ন রকমের পরিচয় রয়েছে। তিনি একধারে যেমন দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি লোকসভায় এমপি ছিলেন, রাজ্যসভায় এমপি ছিলেন, সেই জেলাটার সভাপতি ছিলেন, তার সঙ্গে কিন্তু বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব। বোধহয় এই নাট্য ব্যক্তিত্ব বলতেই আপনারা বুঝে ফেলেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, কলকাতা স্টুডিওতে আজকে এই 6 এপ্রিল আমরা কিন্তু তাকে এই সন্ধেবেলায়, শনিবারের সন্ধে আমরা তাকে পেয়ে গেছি। আজকেই কিন্তু বালুরঘাটে, মানে দক্ষিণ দিনাজপুরে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সভা করেছেন দক্ষিণ দিনাজপুরের তপনে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য তিনি কিন্তু নির্বাচনী প্রচারে গেছিলেন। আর সেই দিনই, সেই সন্ধ্যেতে আমরা বালুরঘাট নিয়ে একেবারে খোলামেলা, কখনো কখনো বিস্ফোরকও হতে পারে, আমি সেটা জানি না, সেটা আপনাদের সাথে আমিও শোনার চেষ্টা করব। যারা সংকেত মিডিয়ার পর্দায় চোখ রেখেছেন তাদের সঙ্গে আমিও শোনার চেষ্টা করব যে সেই বিস্ফোরণ হয় কিনা, নাকি একেবারে খোলামেলা একটা মজার সন্ধ্যে কাটাবো, সেটাই আমরা দেখতে চাই। অর্পিতা ঘোষ দিদি, আপনাকে নমস্কার। নমস্কার। নমস্কার সবাই। এমন একটা নাম, যে নামটা কোথাও সংস্কৃতি জগতের সঙ্গে যেরকম একটা সাংঘাতিক ভাবে যায়, তেমনি রাজনীতিবিদ হিসেবেও কিন্তু, হয়তো রাজনীতিবিদ হিসেবে অনেক বছর ধরে নয়, কিন্তু একেবারে পর খাবার রাজনীতিবিদরা যা করে লাস্ট 10 বছরে দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন। কেন দেখিয়েছেন ওনার মুখ থেকেই শুনবো। দিদি, আজকে আপনি এখানে কলকাতায়, অথচ নির্বাচনের দামামা বেজে গেছে, লোকসভা ভোট। আপনি 2014 আর 19 ব্যাক টু ব্যাক দুবার প্রার্থী ছিলেন, লড়াই করেছেন মাঠে ময়দানে, একবার জিতেছেন, একবার জিততে পারেননি। 24-এ এসে আপনি এখানে, আজকে তো ওখানে থাকার কথা ছিল না, এরকম কোনো কথা ছিল না। দেখুন, আমি এই মুহূর্তে রাজ্যের নেতৃত্ব, এবং অবশ্যই আমাদের ক্যাম্পেইনার লিস্টে আমার নামও আছে, কিন্তু সেখানে তো আমাকে কোথায় যেতে বলা হচ্ছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে দিলে আমি যাব। এমন নয় যে আমাকে বলা হয়েছে যে বালুরঘাটে তোমাকে গিয়ে ভোট করতে হবে, সেটা বললে একরকম। আমাকে যখন বলা হয়নি তখন ওখানে থাকার আমার প্রশ্নও নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করেছেন, তার মানে আমাকে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আমার নেই। যখন এটা বললাম, আমি একদম গোদা বাংলায় জিজ্ঞেস করি যে দুবারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে 2024 একবার হেরেছেন, একবার জিতেছেন, এবারে কি হতে পারে? তৃণমূল কি ঠিক কোন জায়গায় আছে? দেখুন, আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন তাহলে কিন্তু তৃণমূলের হাতে 3 জন এমএলএ, কমপ্লিট জেলা পরিষদ আমাদের হাতে, সবকটা পঞ্চায়েত সমিতি আমাদের হাতে, পঞ্চায়েত আমাদের হাতে হয়েছে 54টা। 4 জন এমএলএ, এটার লোকসভা 4 জন এমএলএ। হ্যাঁ, মানে লোকসভা 4টে এমএলএ। এইরকম পরিস্থিতি স্ট্যাটিস্টিক্যালি তৃণমূলের জেতা উচিত। জিতবে কিনা সময় বলবে, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি জেতা উচিত। কারণ আমাদের মানে জায়গাগুলো সব আমাদের তৈরি জায়গা, বাকি তো সময় বলবে। বাকি লোকসভা সামনে আসছে, মানুষ কি ভাবছে, ভোটটা কোথায় দেবে তারা। আর লোকসভা আর বিধানসভার কতগুলো ডেফিনিট তফাৎ থাকে, এবং অফকোর্স পঞ্চায়েতের সঙ্গে যেমন বিধানসভার তফাৎ থাকে। তো লটস অফ থিংস আর দেয়ার, যেগুলো মানুষ এখন বিবেচনা করবেন এবং ভোট দেবেন। এটা তাদের উপর কাকে ভোট দেবেন, কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্যালি দেখলে আমরা কিন্তু এগিয়ে আছি। আপনি বারবার স্ট্যাটিস্টিক্স এর কথা বলছেন, কিন্তু 2019-এ আপনি যখন প্রচারে বেরিয়েছিলেন তখন আপনার তো কাছে তো সেই কনফিডেন্সটা থাকার কথা, আরো বেশি থাকার কথা, যে 2014-তে জেতা একজন সাংসদ, তার কাছেও স্ট্যাটিস্টিক্স বলছে যে জেতাটা খুব সহজ রাস্তা, মসৃণ রাস্তা। হাঁটতে হলো তো নট রিয়েলি। আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্সে যান তাহলে বলবো যে 2014 সালে, 19 সালে আমাদের হাতে ছিল 3 জন এমএলএ ইনস্টেড অফ 4। 2 জন দক্ষিণ দিনাজপুর থেকে যেত, 1 জন ইটাহার থেকে।
আমাদের সাথে জেলা পরিষদের সব মেম্বারই ছিল ঠিকই, স্ট্যান্ডিং এমপি ছিল 8টা পঞ্চায়েত সমিতিও ছিল, মানে দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে যদি আসে ইটাহারটা একটু আলাদা দেখতে হবে, ইটাহারের জেলা পরিষদ আমাদেরই ছিল। আর পঞ্চায়েত আমাদের একটু কম ছিল তুলনায়, 48টা পঞ্চায়েত ছিল, তুলনায় আমরা এবার একটু বেটার। 2019 সালে দক্ষিণ দিনাজপুরে কি হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্র নিয়ে সবাই জানেন, ইট ওয়াজ বিন কি জানেন এটা তখন সেই সময় তৎকালীন তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন অধুনা প্রার্থী, তিনি তখন ওপেনলি বিদ্রোহ করেছিলেন পার্টির বিরুদ্ধে, এবং সেসব ভিডিও পাওয়া যায়, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। উনি ওপেনলি বিদ্রোহ করেছিলেন, উনি বলেছিলেন যে না এই সিটটা আমরা 2 লক্ষ ভোটে হারবো। সামান্য দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মানুষ আমাকে 32,000 ভোটে হারিয়েছেন, 2 লক্ষ ভোটে নয়। তো এবার উনি প্রার্থী। আপনি সাংঘাতিক অভিযোগ করছেন, এই অভিযোগ আপনি সংক্ষিপ্ত মিডিয়ার পথে এর আগেও করেছেন। আমি অভিযোগ করছি না, ইট ইজ আ ফ্যাক্ট, আমি অভিযোগ করছি না, এটা ডকুমেন্টেশন আছে। আমি অভিযোগ করলে বলতাম, যার ডকুমেন্টেশন থাকে সেটা অভিযোগ নয়, সেটা প্রমাণিত সত্য। কারণ উনি অন ক্যামেরা এবং সমস্ত খবরের কাগজে উনি বাইট দিয়ে বলেছিলেন, উনি পার্টির মিটিং এ বলেছিলেন সবার সামনে। অতএব আমি কোনো কিছু অভিযোগ করছি না, ইট ইজ আ ফ্যাক্ট, কারণ এটা প্রমাণিত সত্য। অভিযোগ কাকে বলে? যেটা প্রমাণ হয়নি, ততক্ষণ অব্দি অভিযোগ। যেটা প্রমাণিত সত্য সেটা সত্য, এটা নিয়ে অভিযোগ। আপনি বলছেন প্রমাণিত সত্য, যিনি তৃণমূলকে হারানোর চেষ্টা করেছেন, আপনি তো এখানে ফ্যাক্টর নন। শব্দটা ব্যবহার করিনি, আমি বলেছি তিনি ওপেনলি বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন যে না অর্পিতা ঘোষ প্রার্থী নন, অর্পিতা ঘোষ দাঁড়ালে 2 লক্ষ ভোটে হেরে যাবেন, এই কথাটা ইট ওয়াজ হিজ স্টেটমেন্ট অ্যাট দ্যাট টাইম। তখন উনি জেলা সভাপতি ছিলেন, ইট ওয়াজ হিজ স্টেটমেন্ট। তো এটা যদি ওনার স্টেটমেন্ট আর উনি হারিয়েছিলেন এ কথা বলবো না, হারানোর ক্ষমতা সবার থাকে না, অত সহজ নয়, আপনি আমাকে চাইলেই হারিয়ে দিতে পারবেন। কিন্তু উনি জেলা সভাপতি ছিলেন, ওনার রেসপন্সিবিলিটি ছিল, তো হি ডিনাইড দ্যাট। কিন্তু উনি বলেছিলেন অর্পিতা ঘোষ সেখানে দাঁড়ালে 2 লক্ষ ভোটে হেরে যাবেন, ইট ওয়াজ হিজ স্টেটমেন্ট। এবং এটা কাকে বলেছিলেন? ওপেন মিডিয়াকে বলেছিলেন। যদি তাই হয়ে থাকে, ওপেন মিডিয়াতে এরকম যদি হয়ে থাকে, দল বিরোধী কথাবার্তা তো সবাই জানতো। সেই মানুষটা সিএম বলেছিলেন ওনাকে, এবং সিএম ওনাকে রিকোয়েস্টও করেছিলেন যে আপনি এটা করবেন না, অর্পিতাকে আমি প্রার্থী করব। এবং সেই সময় সবাই জানতো, মানে পার্টির মধ্যে প্রত্যেককে যদি জিজ্ঞেস করেন 2019 সালে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট লোকসভা কেন্দ্রে কি হয়েছিল, এভরিবডি নো। আমি পর্যায়ক্রমে আসছি। সেই মানুষটা যিনি তৃণমূলের বিরোধিতা করেছিলেন সর্বসমক্ষে, তাকে প্রার্থী করতে হলো। আপনি তো দলেই আছেন, দলের একদম দলের রাজ্য স্তরের নেত্রী আপনি। পার্টি নিশ্চয়ই কিছু ভেবে করেছে, এটা নিয়ে আমার পার্টিকে কিছু বলবার নেই। পার্টি নিশ্চয়ই মনে করেছেন যে উনি দাঁড়ালে হয়তো উনি জিততে পারবেন। আপনারা হয়তো লক্ষ্য করেন অন্য কেউ দাঁড়ালে, স্পেসিফিক্যালি অভিষেক একটা মন্তব্য করেছে যে উনি ভূমিপুত্র, এবং আমি এবার লক্ষ্য করেছি যে আমাদের তালিকাতে মোরাললেস বেশি লোকাল লিডার্সদের উপরে জোর দেওয়া হয়েছে, বা যদি কোনো মানে এরকম কাউকে দেওয়া হয়ে থাকে যে সেলিব্রিটি, তারও ওই জায়গার সঙ্গে একটা যোগসূত্র আছে, এরকমটা দেখা হয়েছে বলে আমার অন্তত তালিকা দেখে মনে হয়েছে। এবং সেখানে পার্টি যদি ওনাকে ভূমিপুত্র বলে মনে করে থাকে যে উনি ভূমিপুত্র, এস্টাবলিশ লিডার বালুরঘাটে, সেই জন্য পার্টি দিয়েছে বলে আমার মনে হয়েছে। মানে এমনি আমার কিছু বলবার নেই, পার্টি দিতেই পারে, যাকে খুশি দিতে পারে। পার্টি যদি মনে করে যে একজন ভূমিপুত্র দাঁড়ালে জিতবে, তাহলে পার্টি তাই দিতে দেবে। না, আমি এখানে প্রশ্ন করবো যে এটা ভূমিপুত্র বলে দেওয়া হলো, নাকি উনি দাঁড়ালে উনি কারোর বিরোধিতা করার চেষ্টা করবেন না, ফলে ওনার পক্ষে যেটা তারপরে দল একটা বেশি সাংসদ পাবে, কোনটা? এটা তো দলকে জিজ্ঞেস করা ভালো, মানে যারা এটা আপনার কি মনে হয়? আপনি তো দলের না, আপনি তো দলের হয়ে ডিপেন্ড করছেন না। আমি দলের হতে পারি, কিন্তু আমি ডিসিশন মেকার নই, এবং আমার মন্তব্য থাকা উচিত তো এই কারণে, কারণ আমি ডিসিশন মেকার নই, তাই জন্য আমার মন্তব্য থাকা উচিত না এই বিষয়ে। যারা এটা ভেবেছেন বা ডিসাইডিং ফ্যাক্টর ছিলেন যারা, তারা নিশ্চয়ই একটা কোনো ক্যালকুলেশন করেছেন, সেটা যে ক্যালকুলেশনই হোক না কেন, দল মনে করেছে যে তৎকালীন জেলা সভাপতি বা অধুনা মন্ত্রী, তাকে যদি এমপি পদপ্রার্থী করা যায় তাহলে হয়তো এই সিটটা আমরা জিততে পারি। এটা যদি দল মনে করে থাকে, তাহলে কারো কিছু বলেননি, টাইম মিলছে। আপনি বললেন ভূমিপুত্র, যে ভূমিপুত্রের কথা বলছেন তিনি নিশ্চয়ই ভূমিপুত্র তো বটেই, কিন্তু তিনি কি দলের, মানে কোন দলের? তৃণমূলের, যিনি বিজেপিতে গেছিলেন,
কেন না বিজেপিতে গেছিলেন, তার সভাপতি পদটা সরে যায়, আপনি হেরে যাওয়ার পর সভাপতি পদ সরে যায়, দল বোধহয় মনে করেছিল যে হেরে যাওয়ার পেছনে তার কোনো কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। না, ব্যাপারের চেয়ে বড় কথা দেখুন, উনি জেলা সভাপতি ছিলেন, তো ইট ওয়াজ যে দায়িত্বটা ওনার, ডেফিনেটলি হিজ রেসপন্সিবিলিটি। দল ভাবতে বাধ্য, মানে দল লজিক্যালি দল এটাই ভাববে। মানে বিপ্লব মিত্রের ব্যর্থতার কারণে বিপ্লব মিত্রকে সরানো হয়েছিল জেলা সভাপতি পদ থেকে। এটা দলের ওয়ান সেকেন্ড দলের স্ট্যান্ড। সিএম মিটিং এ বলেছিলেন যে অর্পিতা। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, এটা খোলাখুলি জিজ্ঞেস করি, যে একটা মানুষ সে তো সারা জীবন কোনো পদে থাকবে বা না হতে পারে, তো সে সেইখান থেকে সরে গেলে দল চেঞ্জ করতে হবে? আমি ব্যক্তিগতভাবে কি মনে করি যে বলেন, আমি যে কোনো আমি হচ্ছে ভীষণ লয়াল টু দ্য পার্টি। হ্যাঁ, আমি খুব লয়ালটিকে বিশ্বাস করি। আমি আমার জীবনে বিশ্বস্ততাকে খুব গুরুত্ব দিই। যারা বিশ্বস্ত, আমি মনে করি যে শেষ দিন পর্যন্ত আপনি যে দল করছেন তার প্রতি বিশ্বস্ততা, সেটা আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে। আপনি যদি দল মনে করেন যে না, আমার বিশ্বস্ততা নেই, আমি দলকে পছন্দ করছি না, দল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তাহলে যে দলে যাচ্ছেন তার প্রতিও আপনার বিশ্বস্ত থাকা উচিত। বা আপনি রাজনীতি করলেন না, আমি বিশ্বস্ততা পছন্দ করি। এবার এটা তো ডিফার করে ম্যান টু ম্যান। হয়তো দীর্ঘদিন যারা রাজনীতি করছেন তারা মনে করেন যে আমি দল বদল করলে বোধহয় আমার দর বাড়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই দর বাড়ায় কিছু বাড়ে, কারণ আফটার অল দেখুন, দিনের শেষে মানুষ আপনাকে বিচার করবেন। আপনি মানুষের দরবারে যখন যাবেন তখন আপনি তো আপনার বিশ্বাসযোগ্যতা হারাবেন। মানে আপনি দরবারের কথা বলছেন, মানে আগে আমরা জানতাম যে রাজনীতিতে কিছু পন্থা হয়, দক্ষিণপন্থী, বামপন্থী, এখন কি সুবিধাপন্থীদের যুগ? দেখুন, সেটা তো লক্ষণ, দেখুন লক্ষণ দেখা যাচ্ছে। আপনি রিসেন্টলি অর্জুন সিংহটা দেখুন, তিনি গেলেন, অজ্ঞাত কারণে ফিরে এলেন, এসে অনেক বড় বড় কথা বললেন, আবার টিকিট পেলেন না বলে চলে গেলেন। তার মানে টিকিট পাওয়াটাই যদি একটা দলে থাকার মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদের যে লক্ষ লক্ষ কর্মীরা আছেন তারা তো টিকিট পান না, তারা কেউই দলের টিকিট পান না। তো সেই লোকগুলো যে দলে আছে তাদের কোথাও অসম্মান করছেন নাকি এইসব লিডাররা? আমার এই জায়গাটাতেই মনে হয় যে এই লক্ষ লক্ষ কর্মীদের যারা এরকম অসম্মান করেন তারা দলকে নয়, আসলে কর্মীদের অসম্মান করেন। এবং এই কর্মীদের অসম্মান করেন বলেই কিন্তু কোথাও দল ক্ষতিগ্রস্ত হয়। তো এই অর্জুন সিংকে দেখে আমার তাই মনে হচ্ছিল যে আমার খুব হাসিই পাচ্ছিল যে উনি পরদিনই এই ছবিটা খুলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা খুলে আবার মোদির ছবি লাগিয়ে দিচ্ছেন। মানে, এবং তারপরে উনি লোকের কাছে গিয়ে যদি বলেন যে হ্যাঁ আমাকে আবার বিজেপি হয়েছিল, আমাকে আবার ভোট দিন, লোকে তো বুঝেই উঠতে পারবে না উনি কোন দলে আছেন। মানে এটা বুঝতে বুঝতে লোকসভা ইলেকশন পার হয়ে যেতে পারে। এটা আমার অর্জুন সিং এর ক্ষেত্রে মনে হচ্ছিল, খুব বেশি করে মনে হচ্ছিল। মানে ওকে দেখতে দেখতে যে লোকে তো বুঝেই উঠতে পারবে না, সকালে একটা ছবি লাগায়, বিকেলে একটা লাগায়, সন্ধ্যেবেলা আরেকটা লাগায়, এরকম একটা লোক রাজনীতি করে যাচ্ছেন, বুক বাজিয়ে বলে যাচ্ছেন। রাজনীতি কোথায় পৌঁছালো তাহলে? কোনো কি মানে এইগুলোর কোনো মূল্য নেই, দল বলে কোনো মূল্য নেই, মানুষের ইমোশন। তৃণমূল কংগ্রেস ইজ বেসিক্যালি একটা ইমোশনাল পার্টি, ইটস বেসড অন ইমোশনস। এই দলটা ক্ষমতায় এসেছে শিমুল নন্দীগ্রামের মানুষের সঙ্গে। ওই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোধা হিসেবে যে আন্দোলনটা করেছিলেন, সেই সময় গোটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়েছিলেন এবং 34 বছরের সরকারকে ধূলিসাৎ করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিলেন। তৃণমূল কংগ্রেসের লোকেরা তার আগে মার খেয়েছে, জেলে গেছে দিনের পর দিন, বেসড অন ইমোশন একটা পার্টি। তো আমাদের যে সমস্ত নেতারা এগুলো করেন তারা তো বেসিক ইমোশনে আঘাত করে দিচ্ছেন মানুষের, আমাদের কর্মীদের। এইটা আমার খুব দুর্ভাগ্যজনক বলে মনে হয়, সেটা যেই হন না কেন। মানে সেটা কোনো ব্যক্তি বিশেষ বলবো না আমি, এটা আমার খুব দুর্ভাগ্যজনক। আপনি এমন একটা কথা বললেন, আমাকে একটা ব্যক্তিগত স্তরে একটা জিনিস উস্কে দিবেন, আমার আমি একটু শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম আমি খেলা ভালোবাসতাম। আমার বাবা রাজনীতি করেননি কোনোদিন, কিন্তু রাজনীতি মনস্ক ছিলেন, খবরের কাগজ পড়তেন রেগুলার, তখন প্রায় সবাই ছিলেন তাই। তো আমি তখন খেলা পাগল ছিলাম। তো প্লেয়াররা আজকে এবছর মোহনবাগান, পরের বছর ইস্ট বেঙ্গল দল পাল্টাতো। বাবা আমাকে বলতেন তুই যেটা পছন্দ করিস তার কোনো নীতি নেই, আজকে এই দল কালকে এই দল, আজকে সবুজ বলুন কালকে লাল হলুদ। আমাদের দেখ রাজনীতিতে আমি যে লোকটাকে পছন্দ করি সে একটা দলেই আছে, সে চেঞ্জ করবে না, তোদের কোনো নিয়ম নেই, পন্থা নেই। তো আমি চুপ থাকতাম, সত্যি কথাই তো, যে খেলোয়াড়দের এটা হয় না।
এরা পয়সা পেলে দল চেঞ্জ করে নেয়। এক্স্যাক্ট সেই একই জিনিস আজকে আপনার মুখে, আপনি নিজের রাজনীতিবিদ, আমার বাবা, আমার কপাল ভালো যে আমার বাবা দিকে নেই এ জগতে, তাকে এই কষ্টটা দেখে যেতে হয়নি যে রাজনীতিতেও এই বিষয়টা চলে এসেছে। এটা তো আপনারা সারা ভারতবর্ষে যদি তাকিয়ে দেখেন কিভাবে ঘোড়া কেনা বেচা আপনি অভিজিতের নাম বললেন দিদি, আমি একটা অন্য কথা ভাবছিলাম, আমি আরেকজনের নাম বলছি। হ্যাঁ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবাই মোটামুটি জানতেন যে তিনি বামপন্থায় বিশ্বাস করেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে তিনি আইনটা অনেকটাই শিখেছেন বা কিছু এরকম আলোচনা চলে। সবাই ভেবেছিল যে তিনি যদি দলে যান হয়তো বামফ্রন্টে যাবেন, কিন্তু বামফ্রন্টের ভোট ব্যাংকটা তো এখন ভালো না। সাংসদ হতে গেলে, তৃণমূল বিরোধী সাংসদ হতে গেলে বিজেপিটা বোধহয় বেশি সহজ, তাই তিনি শেষ মুহূর্তে গিয়ে বাম বিরোধী হয়ে গিয়ে বিজেপি চলে গেলেন। সেটা চোখের সামনে দেখলাম এবং আমার মানে সত্যি কথা বলতে আমি মানে খুবই মানে আমার পরের দিকে হাসি পাচ্ছিল যে ভদ্রলোক কতটা খেলো করলেন বুঝেছে ঠিক, এবং নিজের পেশাটাকেও। এবং আজকে যে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা, সেই বিচার ব্যবস্থা, একজন বিচারক তিনি যে সমস্ত ভাষা ব্যবহার করছেন, যে শব্দবন্ধ ব্যবহার করছেন, আমার তো দেখে সত্যি মানে আমি খুব স্তম্ভিত। এবং আমার যেদিন উনি এই কথাটা বললেন যে বামেরা ভগবান মানে না, আমি ভগবান মানি তাই বিজেপিতে গেছি, মানে এর চেয়ে হাস্যকর কোনো মানে আমি অনেকদিন এসছে হাস্যকর কোনো বাক্যবন্ধ শুনিনি। মানে আমার মনে হচ্ছে জোক অফ দ্য সেঞ্চুরি বলেন, ইট ইজ লাইক আ জোক অফ দ্য সেঞ্চুরি, যে উনি একটা এইরকম বাক্যবন্ধ ব্যবহার করছেন। উনি যখন ওই কথাগুলো বলতেন বিচার আদালতে বসে উনি অনেক ব্যবহার করতেন, অ্যানেকডোটস বলতেন, বা ধরুন যেগুলো বিচারের সঙ্গে সম্বন্ধিত নয় উনি বলতেন, বোঝা যেত আমাদের তো কংগ্রেসের নামে। আমি বুঝতে পারতাম যে ওনার কোনো একটা উদ্দেশ্য আছে, উনি তৃণমূল কংগ্রেসকে খাটো করতে চান। তো এদিকে বলতেন বিকাশ দা আমার গুরু, তারপরে উনি আবার ভগবান মানা নিয়ে উনি চলে গেলেন বিজেপিতে। মানে আমার মনে হলো যে একটা আদ্যন্ত নীতিহীন লোক রাজনীতিতে এসে পড়লেন। হ্যাঁ, তো এইরকম লোকেদের নিয়ে আমার কি মানে আপনি একটা সেন্টেন্স বললেন, আর একটা সেন্টেন্স অ্যাড করি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল মহাত্মা গান্ধী না নাথুরাম গডসে, উনি বলছেন ভাবতে হবে। হ্যাঁ, এতদিন ধরে তিনি কি করেছেন, মানে এখন তাকে নতুন করে বোধহয় ভাবতে হচ্ছে যে এই দলে থাকলে আমি কি বলতে হবে। না একটা কথা মনে হয়েছে, দেখুন আমার ভদ্রলোককে কোনো পলিটিক্যাল লোক বলে মনে হয়নি। এবং আমি জানি না রাজনীতি সচেতনতা বলতে উনি কি বোঝেন। যদি বিজেপিতে গিয়ে নাথুরাম গডসেই বলতে হয় তাহলে উনি সেটাই জোর করে বলবেন। সেই বিশ্বাসটা তোমার থাকা উচিত ছিল, তাই উনি বললেন না কেন? তাহলে উনি একটা মধ্যস্তরে বিরাজ করছেন। আমি এক্স্যাক্টলি এটাই বললাম যে অত্যন্ত নীতিহীন একজন মানুষ রাজনীতিতে ঢুকে পড়লেন এসে। এইটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক। আপনি যদি একটা দলে যান, আপনাকে বিশ্বাস আপনার মধ্যে গ্রথিত করা প্রয়োজন যে আপনি এটা বিশ্বাস করেন না করেন না, আপনার ভালো লাগে না মন্দ লাগে আলাদা প্রশ্ন, কিন্তু আপনাকে তো ওপেনলি আপনি যদি প্রশ্ন করা হয় যে নাথুরাম গডসে না মহাত্মা গান্ধী, তাহলে আপনি যদি বিজেপিতে বিলং করেন, আপনার যদি দম থাকে আপনি বলুন মহাত্মা গান্ধী, আপনার যদি দম না থাকে তাহলে বলুন নাথুরাম গডসে, কিছু তো বলুন। ওর ভাবতে হবে কি, বয়স হয়ে গেছে কদিন বাদে, তো আর তো বেশি দিন নেই, আমাদের বয়স হয়ে গেছে প্রত্যেকেরই। তা আমরা যদি এখনো ভাবি, আর পরবর্তী প্রজন্ম কবে ভাববে? তাহলে আমরাও যদি এখনো ভাবি, তো আমার মনে হচ্ছে নীতিহীন। মানে তার মানে কোনোভাবে সাংসদ হতে পারলেই হলো, মানে কিছু একটা কোনো একটা এই পদপ্রার্থী হলে আমি একটু সুবিধে দেবে, সাংসদ হয়ে যাবেন বললেই লোকে সাংসদ করে দেবে নাকি? কিন্তু অত্যন্ত নীতিহীন লোককে। তো আমার পয়েন্ট হচ্ছে যে উনি একটা এটুকুই তোমার চাহিদা, উনি ছেড়ে এলেন কেন সাংসদ হতে? পলিটিক্স করতে এলেন বলে তো আমার মনে হয়নি কথা শুনে। না না, উনি তো রাজনীতিবিদ নন, রাজনীতিবিদ, রাজনৈতিক সচেতনতা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। তাহলে উনি নিশ্চয়ই এই কথাটা বলতেন না যে ওরা পুজো করে আমি পুজো করি, করে না আমি পুজো করি, এটা রাজনৈতিক সচেতনতার মধ্যে পড়ে না। হ্যাঁ, ভেরি সিলি থিংস। এরকম সিলি কথা যিনি বলতে এসছেন, উনি ভাবলেন বিজেপি গেলেই ওদের সাংসদ হয়ে যাবো, হয় তৃণমূলে যেতে হবে না বিজেপি যেতে হবে, এই দুটো জায়গা থেকে সাংসদ হবে। অর্থাৎ তৃণমূলে আমি যেতে পারবো না, এদের বিরুদ্ধে আমি এত কিছু বলেছি, আমাকে বিজেপি গিয়ে সাংসদ হতে হবে। উনি জানেন না, উনি মানুষকে চেনেন না, মানুষরা ওনাকে আবার বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। দক্ষিণ দিনাজপুরে কি হবে?
কি এটাও মানুষ বুঝিয়ে দেবে কত ধানে কত চালে, এটুকুই বলতে পারি। কাকে? সুকান্ত যার কাছে হেরেছেন না? মানুষ যাকে মনে করবেন, আমি কার কাছে হেরেছি সেটা বড় কথা নয়। সুকান্ত মজুমদার সিটিং এমপি, বিপ্লব মিত্র পোরখাওয়া লিডার, তৃণমূল কংগ্রেস সংগঠিত দল, এরপরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে মানুষ। এবার মানুষ ডিসাইড করবেন কাকে ভোট করবেন। আমাদের যে অবস্থা আছে তাতে আমাদের জেতার অবস্থা আছে, বাকিটা আমি মানুষের আপনাদের বলতে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের হাতে অনেক কিছু আছে বলে আমি মনে করি যে জেতার অবস্থায় আমরা, আমাদের অবস্থা জেতার, কিন্তু বাকিটা মানুষের উপর ছেড়ে দেবো। কারণ আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি একটা সময় বিজেপি চলে গিয়েছিলেন, 1 সেকেন্ড নীতিহীনতার প্রশ্ন আছে এবং মানে ওই জন্য জিজ্ঞেস করলাম যে আপনি কার জন্য কথা বলছেন। মানে বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের এখন, আগেও ছিলেন, মাঝখানে বিজেপিতে গেছিলেন। লড়াইটা কার সাথে কার? বিজেপির সঙ্গে বিজেপির, মানে প্রাক্তন বিজেপির সঙ্গে অধুনা বিজেপির, এরকম কিছু একটা? প্রাক্তন বিজেপি, অধুনা বিজেপি, প্রাক্তন টিএমসি, অধুনা টিএমসি, মানে এরকম আর কি ধরুন লড়াই, মানে জগা খিচুড়ি হয়েছে এই মুহূর্তে। কারণ বিপ্লব দা তো দীর্ঘদিন টিএমসি করেছেন, আমি তো বলতে পারবো না যে উনি টিএমসি লিডার নন, অফকোর্স করেছেন। উনি মাঝখানে ওনার মনে হয়েছিল যে এই দলটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, এই কথা বলে উনি বিজেপি চলে গেছিলেন। আবার ওনার মনে হয়েছে যে দলটা আর দুর্নীতিগ্রস্ত নেই, তাই উনি এসেছেন, এসে ভোটে দাঁড়িয়ে জিতেছেন। মানে এরকম হয় হঠাৎ করে আপনি পারসেপশন নিয়ে কখনো তর্ক করতে পারেন না। আপনার ঘুম থেকে উঠে একদিন মনে হতে পারে যে সূর্য একদম পশ্চিমে উঠেছে, সেটা আপনার পারসেপশন। তাহলে তো লোকে পাগল বলবে। কিন্তু আপনার পারসেপশন তো আমি আপনাকে বলতে পারবো না যে আপনি ঘুম থেকে উঠে মনে করলেন এই তো সূর্য বেশ পশ্চিমে উঠেছে। আপনাকে গোটা পৃথিবী যদি বলে পূর্ব দিকে উঠেছে, আপনি বললেন না আমার, আমি তো ভাই পারসেপশন আমার যে পশ্চিম দিকে উঠেছে। পারসেপশন নিয়ে করা, তাহলে কি বাকি লোকেরা তাকে রাঁচিতে পাঠাবে না? না, রাঁচিতে পাঠাবে না, বাকি লোকেরা তাকে বড়জন ইগনোর করতে পারে। ভোট দিয়ে যেতে হবে বলছেন। একটা সময় ছিল, আপনার মনে রাখতে হবে, যখন অ্যারিস্টটল যে কথাটা বলছেন গোটা বিশ্ব তার বিরোধিতা করছেন, হ্যাঁ, সেই তাকে পরবর্তী সময় মেনে নিতে হয়েছে। গ্যালিলিও যেটা বলেছে যে পৃথিবীটার চারদিকে ঘুরছে, সারা পৃথিবী তখন হাসছে, কারণ সারা পৃথিবীতে তখন উল্টো মত চলছে, অথচ সেই গ্যালিলিওর কথাই পরে মেনে নিতে হয়েছে। তো এমন তো হতে পারে যে আপনি ঠিক, সূর্য সেদিন হয়তো পশ্চিম দিকে উঠেছিল, আমরা বুঝতে পারিনি। না, আপনি এক্স্যাক্টলি কি বললেন বুঝলাম না। এখন তো সবাই বলছে বিপ্লব মিত্র মানে বিপ্লব মিত্র বলছেন আমি জিতবই, আপনি কি সেইটা বললেন যে জিততেই পারেন? আমি কি বলি, নাকি সাধারণ লোকেরা বলছেন যে বিপ্লব মিত্র কোথায় জিতবেন না, সেটাকে বলছেন? আমি কোনোটাই বলছি না, আমি খালি বলতে চাইছি যে সাধারণ লোক যা ডিসাইড করবে আলটিমেটলি তাই কিন্তু হবে। ভোট বাক্সে কি প্রতিফলন হচ্ছে, দেখুন আপনি বলছেন সাধারণ লোকের ভোটে ডিসাইড হবে, আপনার বেলা 2019 তাই হয়েছিল? দেখুন, সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছিল, তাহলে 32,000 হারিয়ে, আরো বেশিতে হারতেন, কিন্তু হেরেছেন তো। হ্যাঁ, 32,000 হারিয়ে, কারণ ভোট দিয়েছিলেন। আপনার আমাদের দলের মধ্যে সেই সময় প্রত্যেকেই জানে, কারণ আপনি যদি ইলেকশনের আগে থেকেই একটা হাওয়া তুলতে থাকেন জেলা সভাপতি হিসেবে যে এই ক্যান্ডিডেট জিতবে না, তখন পার্টির কর্মীরা খুব শেখি হয়ে যায়। এবারে কিন্তু পরিস্থিতি তা নয়। এবারে কিন্তু জেলা সভাপতি যিনি আছেন তিনি একদম ওনার ডান হাত, প্রার্থীর ডান হাত। তো তা যদি হয়ে থাকে তাহলে তো এই প্রশ্নটাও নেই যে জেলা থেকে জেলা সভাপতি, জেলা পরিষদের সভাপতি সবটাই ওনার হাতে আছে। অতএব ওনাকে কোনো অ্যাডভার্স সিচুয়েশন ফেস করতে হচ্ছে না। আমাকে অ্যাডভার্স সিচুয়েশন ফেস করতে হয়েছিল তো 2019 সালে, তো ওনাকে তো অ্যাডভার্স সিচুয়েশন ফেস করতে হয়েছিল, তাহলে তো ইস্যু উইন, তাহলে ইজ এক্সপেক্টিং দ্যাট উইন। তবে দলের নেতৃত্ব এইটা ভেবেই ওনাকে টিকিট দিয়েছেন। ডেফিনেটলি ইয়েস, আমার তাই মনে হয়। কারণ তারা ওনাকে তো উনি জেলা সভাধিপতি উনি পেয়েছেন, জেলা সভাপতি ওনার কথাই রয়েছে, উনি মন্ত্রী আছেন, ওনার ভাই চেয়ারম্যান আছেন, ওনার আরেক ভাই রিসেন্টলি এপিপি হয়েছেন, বিভিন্ন পোস্টে ওনার পরিবারের লোকজনেরাই আছেন, এবং দীর্ঘদিনের নেতা ওনার কিছু লোকজনও আছেন। মাই পয়েন্ট ইজ সিচুয়েশন ইজ নট অ্যাডভান্স, তাহলে এই সিটটা আমরা জিতবো না কেন? যেটা উচিত। এই পয়েন্টে আমি বললাম যে আমরা উইনিং জায়গায়, স্ট্যাটিস্টিক্যালি আমরা উইনিং জায়গায় আছি, বাকি তো মানুষ। দুটো প্রশ্নে আসবো এক এক করে। একটা হচ্ছে যে
তার মানে আপনি পরপর দুবার দাঁড়ানোর পরেও এবার দাঁড়ালেন না, বা দল দান করালো না, যেটাই হোক, আমি দাঁড়ালাম না, যেটাই হোক, আমি সেটা আসছি। আর সেটার পেছনে বড় কারণ হচ্ছে যে আপনাকে আবার অ্যাডভান্স সিচুয়েশন হয়তো আসতে হতে পারতো। ডেফিনেটলি ইয়েস, ডেফিনেটলি ইয়েস। কারণ দল এখানে বড় নয়, ব্যক্তি বড়, মানে কোন একজন ডেফিনেটলি। কারণ আপনার মনে থাকবে, বা আপনি হয়তো ডকুমেন্টেশন দেখলে পেয়ে যাবেন পুরনো, 2019 সালে যখন নাম ডিক্লেয়ার হয়নি, তখন তৎকালীন সভাপতি এবং অধুনা প্রার্থী তিনি বলেছিলেন যে দক্ষিণ দিনাজপুরে সিএম নয় ডিএম শেষ কথা বলবেন। তো এটা তো বিজেপি তো ইটস ওপেন সিক্রেট, এভরিবডি নোজ। তো আমি এইবারে যদি দাঁড়াতাম, তাহলে আবারও আমাকে, যেহেতু সভাধিপতি উল্টো ওনার সঙ্গে আছেন, বা যারা সভাপতি ওনার সঙ্গে আছেন, এই অ্যাডভান্স সিচুয়েশন আমাকে পড়তে হতেই পারতো। Why should I go for that? This is very simple. আমি কেন এই বলতে যাবো বলুন তো? আমি থিয়েটার করি, আমি আমার মতো করে ভালো থাকতে পারি। রাজনীতি বা দক্ষিণ দিনাজপুরে না গেলে আমি খাওয়া জুটবে না, এমনটা নয়। তাহলে মানে আমি কেন এর মধ্যে পড়তে যাবো? আমি মানে কোথাও কি আপনি একটু স্বার্থপর হলেন? মানে স্বার্থপরতা দেখা গেল যে কোশ্চেনটা করে নি, যে আপনি বলছেন যে আমি তো আমার মতো করে ভালো থাকতে পারবো, আমার অন্য পেশা আছে যে যার জন্য মানুষ চেনে আমাকে বা আমার কাছে আসে, কিন্তু তাতে আপনি যদি এই জন্য সরে যান, দলটা কোথাও দেখুন, ক্রাইসিসে ছিল যখন বিপ্লব মিত্র চলে গিয়েছিলেন, তিনি বলেছিলেন বিজেপিতে, তিনি বলেছিলেন জেলা পরিষদ, 8টা পঞ্চায়েত সমিতি, সমস্ত কটা পঞ্চায়েত সব নিয়ে উনি নাকি বিজেপি চলে যাবেন। দক্ষিণ দিনাজপুরে বিজেপিকে, তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব উনি রাখবেন না, এটা উনি ঘোষণা করেছিলেন। সেই সময় আমি একমাত্র নেতা জেলা, এবং সেই সময় পার্টি আমাকে দায়িত্ব দেয়, এবং আমার সঙ্গে ওখানে যত লিডারশিপ আছে এবং কর্মীরা আছে, প্রত্যেকে কিন্তু মানে কি বলবো, বুক দিয়ে তৃণমূল কংগ্রেসকে রক্ষা করেছিল। তারপরে বিপ্লব মিত্র ফিরে এসেছেন দলে। আজকে যদি সেই সময় বিজেপিতে উনি সব নিয়ে চলে যেতে পারতেন, দক্ষিণ দিনাজপুরে তো তৃণমূল কংগ্রেসটা থাকতো না, তাহলে তো পুরোটাই বিজেপিই থাকতো। কারণ তাহলে তো বিপ্লব মিত্র ফিরতেন না। আজকে বিপ্লব মিত্র প্রার্থী হতে পেরেছেন কারণ সেদিন আমরা বুক দিয়ে দলটাকে ধরে রেখেছিলাম, তাই। কি অদ্ভুত কথা, 2019 থেকে 2021 অব্দি সংকেত মিডিয়া বিভিন্ন সময় এটা বলেছিল যে খারাপ সময় যারা তৃণমূল দলটাকে ওই জেলায় অন্তত বাঁচালো, তারা কি আস্তে আস্তে পেছনের সারিতে চলে যাচ্ছে বা এরপর চলে যাবে। 21-এর পর আমরা কিন্তু সেইটা দেখতে পেয়েছি দিনের পর দিন। আর আজকে এই চ্যানেলের স্টুডিওতে বসে প্রাক্তন সাংসদ বলছেন যে তারা একটা সময় বুক চিতিয়ে লড়াই করেছেন বলে আজকে বিপ্লব মিত্র তৃণমূলের প্রার্থী হতে পেরেছেন। কি অদ্ভুত উলট পুরাণ। আমি জানি না দক্ষিণ দিনাজপুর জেলার যারা সাধারণ মানুষ তারা এটা কি শুনছেন, তারা এটাকে কিভাবে নিচ্ছেন। আর আমি এটাও জানি না আপনার দলের, আপনার ন্যাশনাল আপনার কিছু করার নেই, আপনার দলের যারা শীর্ষ নেতৃত্ব তারা কি নাকে শেষম তেল দিয়ে ঘুমন, তারা এগুলো খেয়াল করেন না যে মানুষগুলো দিনের পর দিন। আপনি তো এই কথাটা বললেন, আমি আপনাকে আরো একটু বলি, আমি তো এরকম শুনতে পাই এই মুহূর্তে, একদম এই মুহূর্তে দলে সেই সময়ে 19-এর পরের সময়টায় যারা তৃণমূলটাকে বাঁচানোর চেষ্টা করেছে, আজকে তারা গর্তে ঢুকে যাচ্ছে, এরকম অর্ডার আসছে তাদের কাছে, তারা পালিয়ে বেড়াচ্ছে যারা তৃণমূলটা ভালোবেসে করেছে। আপনি একটু আগে বলেছেন যে দলের কর্মীরাই আসল, কর্মীদের সম্মান আঘাত করেন যারা দল পাল্টান। দেখুন, অভিষেক ব্যানার্জি প্রত্যেকটা নবজোয়ারের মিটিং এ এই কথাটাই বলেছিলেন, যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিটিং এ এটাই বলেন যে এই কর্মীরা আছে বলেই কিন্তু তৃণমূল দলটা আছে। অভিষেক ব্যানার্জি স্পেসিফিক্যালি নবজোয়ারে গিয়ে প্রতিটি মিটিং এ, আমি তো ওনার অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করেছি, উনি প্রতিটি মিটিং এ এই কথাটাই বলেছে যে এই মানুষগুলো আছে বলেই কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে একটা স্ট্রং ফুটিং এ আছে। শুধু নেতা দিয়ে কোনো দল চলে না, দল চলে কর্মীদের একমাত্র। তো দল কর্মীদের দিয়ে যখন চলে, তো সেই কর্মীরা সত্যিই তো 2019 সালের পরে যে সময় সেখানকার নেতা বলে যিনি নিজেকে বলেন বিপ্লব দা, তিনি যখন চলে গেছিলেন বিজেপিতে, তিনি আজকে ফিরে এসে প্রার্থী কি হতে পারতেন যদি দলটা পুরো বিজেপির হয়ে যেত? গোটা দলটাই করতো না। হ্যাঁ, তাহলে তৃণমূল থাকতো না। তো সেদিন তো যে কর্মীরা বাঁচিয়েছিল,
তাদের তো একটা, আজকে যদি তাদের কোনো প্রবলেমে পড়তে হয় তাহলে পার্টি শুড লুক ইনটু ইট। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় খেয়াল করছেন না? হয়তো করছেন, নাকি আপনাদের সাথে প্রপারলি ইনফর্ম করতে দেখুন আমাদের যতটুকু ক্ষমতা আমরা করি, আমার মনে হয় দে আর ওয়েটিং এন্ড ওয়াচিং। লেট দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং এন্ড দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কর্মী যদি ইগনোর করতে পার্টি শুরু করে, লিডার বেসে কখনো কোনো দল চলতে পারে না, কর্মীদের দিয়েই দল চলে। অতএব সব লিডাররা আমি লিডার সবাই যদি মনে করে আমি লিডার হয়ে গেছি তাহলে কর্মী হবে তো আমি তো মনে করেছি যে ভাই কর্মী হয়ে থাকে আমার লিডার হওয়ার প্রয়োজন। আপনি আজকে স্টুডিওতে বলছেন যে দল ওয়েটিং এন্ড ওয়াচিং। আমার যতটুকু মনে পড়ে, স্মৃতি নিশ্চয়ই আমাকে খুব একটা বিশ্বাসঘাতকতা করবে না, 2020 এটাই আপনি বলেছিলেন আমাকে বালুরঘাটে জেলা পরিষদের ভবনে বসে আমার সাথে আপনার একটা ইন্টারভিউ হয়েছিল। সেখানে আপনি বলেছিলেন যে 2016-তে বিপ্লব মিত্র গাদ্দারি করেছিল, দল ওয়েট করেছিল, 19-এও গাদ্দারি, সেই একই গাদ্দারির রিপিটেশন হয়েছে, দল রিয়াক্ট করেনি, তারপর থেকে তাকে সরিয়ে দিয়েছে, তার ব্যর্থতায় দলটাকে সরিয়েছে। 2016-তেই সরালে ভালো হতো, কিন্তু তখন সরাইনি, 19-এ সরিয়েছে, ঠিক করেছে। কারণ তখন 16 সালে আপনি এখনো বলছেন যে দল ওয়েট করছে, ওয়াচ করছে, নিশ্চয়ই দল নিশ্চয়ই আরো দেখতে চাইছেন যে বিপ্লব দা, যেহেতু উনি বলেছিলেন যে আমি ভূমিপুত্র নই বলে লোকে আমাকে ভোট দেয়নি, আমি হেরে গেছি, নিশ্চয়ই ভূমিপুত্র ছিলেন। হ্যাঁ, 2014 মানে আপনি ভূমিপুত্র ছিলেন, 19-এ ভূমিপুত্র ছিলেন না? না, 14-তে ওই প্রথমবার দিয়েছিলাম, তখন আমার মনে হয়নি যে ভূমিপুত্র আপনি নন বা ভূমিকন্যা আপনি নন। সেবারে উনি বলেছিলেন, কিন্তু এতটা নয়, 19-এর মতো এত অ্যাব্রাপ্ট হয়নি বিষয়টা। এবং হয়তো পার্টি দেখতে চাইছে যে ভূমিপুত্র, যখন উনি বলছেন যে ভূমিপুত্র ওরা জিতবে, তাহলে বেস্ট লিডার ভূমিপুত্র হিসেবে উনি যাকে আইডেন্টিফাই করেন, লোকাল লিডার বিপ্লব দা নিজেকে আইডেন্টিফাই করেন, হি ইজ দ্য বেস্ট লিডার ইন দক্ষিণ দিনাজপুর। মানে ইন দ্যাট সেন্স উনি বেস্ট লিডার, কারণ উনি দক্ষিণ দিনাজপুরের দীর্ঘদিনের লিডার, এটা তো আপনাকে মানতেই হবে। এবং ওরা হাত ধরে প্রচুর লোক দক্ষিণ দিনাজপুর নন্দগোপাল রায়ের পর নন্দগোপাল রায় প্রতিষ্ঠাতা। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে যাওয়ার পরে বিপ্লব দা কংগ্রেস থেকে দলে এসেছিলেন এবং তিনি প্রচুর মানুষকে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছেন, প্রচুর খেটে দল তৈরি করেছেন, ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই যদি আপনি এমনি দেখেন ওভারঅল, তাহলে নিশ্চয়ই হি ইজ দ্য বেস্ট লিডার ভূমিপুত্র হিসেবে। উনি নিজেকে বলছেন যে আমি এখানে ভূমিপুত্র, তাহলে নিশ্চয়ই পার্টি দেখতে চাইছে ভূমিপুত্র হিসেবে কি উনি অর্জন করেন, পার্টি যদি একটা সিট পায়। আপনি বেস্ট লিডার না, আপনি বলেন 2014-তে উনি চেষ্টা করেছিলেন, একবার একটু আওয়াজ তুলেছিলেন, কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে সেই আওয়াজটা খুব জোরালো হয়নি, কারণ 2009-তেও দল হেরে গেছিল। তাই উনি নিশ্চিত ছিলেন না যে 14 যেতে যাবে কিনা। 14-তে আপনি জেতার পর উনি বোধহয় কনফার্ম হয়েছিলেন যে উনি যদি ভোটে দাঁড়ান তাহলে উনি জিতবেনই। সেইখান থেকেই বোধহয় অপোজ করাটা এখন মানে হয়তো ওনার মনে হয়েছিল যে উনি সিটটা পেলে ওরা বহুদিনের আকাঙ্ক্ষা উনি এমপি হবেন, তো সেটাই হয়তো দল ওনাকে, ওনার তো বয়স হয়ে গেছে, দল হয়তো এই আকাঙ্ক্ষা পূরণের একটা সুযোগ ওনাকে দিয়েছেন। আমি আশা করবো বিপ্লব দা তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। মানে দল অনেক উদার। হ্যাঁ, ডেফিনেটলি দল নিশ্চয়ই লোকেরা বিজেপি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, এই যে শুরু করেছে, দল উদার না হলে এদের নিত নাকি? মানে অর্জুন রাস্তা তো প্রথমেই বন্ধ করে দিত। মানে অর্জুন সিংয়ের বলে যে কারণে টিকিট পাওয়া যায়, অর্জুন সিং টিকিট পাননি, তিনি এমপি স্ট্যান্ডিং, তারপরেও পাননি। বিপ্লব মিত্রের ক্ষেত্রে কিন্তু সব হয়েছে। তিনি হরিরামপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন, জিতেই মন্ত্রী হতে পেরেছেন, এবং এখানে 24-এও তিনি সাংসদ নির্বাচনে মানে এটা খুব এক্সেপশনাল হয়েছে এবারে। বাকি বেশিরভাগ জায়গায় যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু যারা চলে গিয়েছিলেন, সুনীল মন্ডল চলে গিয়েছিলেন, ফিরে এসে টিকিট পাননি, অর্জুন সিং চলে গিয়েছেন, ফিরে এসে টিকিট পাননি। এই ক্ষেত্রটা হয়তো পার্টি অন্যরকম কিছু বিবেচনা করে। অর্জুন সিংকে নিয়ে দলের সিএম একেবারে সরাসরি বক্তব্য রেখেছেন যে কেন দিলেন না। সেইখানে বিপ্লব মিত্রের ক্ষেত্রে একমাত্র বোধহয় গোটা পশ্চিমবঙ্গে নজির তৈরি হলো, এক্সেপশনাল কেস হিসেবে ধরা হয়েছে এটাকে। তো আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই পার্টির কোনো ভাবনা চিন্তা ডেফিনেটলি আছে উচ্চতর নেতৃত্বের, এবং তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করে দিয়েছেন। নিশ্চয়ই ওকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে আকাঙ্ক্ষা পূরণের। আমি আশা করবো উনি আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। Subscribe our channel. Press the bell icon.